হ্যাঁ, আমিও ঠিক বুঝি না। আমিও ঠিক বুঝি না, মানে এগুলো কি ক্যাটাগরাইজ ওরা করে, আমি আমি নিজেই বুঝি না। হ্যাঁ, ওটা গুগল করে দেখতে হবে, ওটার কিছু ফুল ফর্ম হবে নিশ্চয়ই। ঠিক আছে, অ্যাকচুয়ালি পয়েন্ট, হ্যান্ডিব্যাগের যেমন ধর, দেখবি একটা হ্যান্ডিক্যাপ বলা হয় আপ টু 40%, তার মানে হলো পিডাব্লিউডি আপ টু 40%, মানে যে ফিজিক্যালি ধর কারুর হয়তো ঘাটটা একটু ব্যাকা, বা কারুর ধর বাঁ হাতের একটা আঙুল একটু ব্যাকা, সেটাকে কিনা জেনুইন হ্যান্ডিক্যাপ বলে না, কারণ তার তো ব্রেনও কাজ করছে, তার সে লেখে ডানাতে সেটাও কাজ করছে, বাঁ হাতের একটা আঙুল একটু বাঁকা। তাই সেগুলোকে না ওরা বিভিন্ন ক্যাটেগরাইজ করে, বুঝতে পেরেছিস তো? হ্যান্ডিক্যাপদের মধ্যে বিভিন্ন ক্যাটেগরাইজ করে। এবং কারোর যদি পায়ে সমস্যা থাকে, সে হাঁটতেই পারে না, অনেকে দেখবি স্ক্র্যাচ নিয়ে হাঁটে, তো তারা সেটা জেনুইন প্রবলেম, ভয়ানক প্রবলেম। সে নর্মালি তাকে, মানে সে জেনুইন হ্যান্ডিক্যাপ, কি বলছি বুঝতে পারছিস? আবার কেউ কেউ হয় আবার একটা হাতে একটু আঙুল ব্যাঁকা, একটু ঘাটটা একটু একটু ব্যাঁকা মতো, তো সেগুলো পার্সেন্টেজ অনুযায়ী হয়, এগুলো সব ডাক্তারি টার্ম আর কি, এই আর কি। ঠিক আছে, পলিটির কেস পড়তে গেলে যেটা করতে হবে, এখন তো এই মুহূর্তে তার বই কিনতে পারবে না, এখন সেটা সম্ভব নয়, আর মাত্র 1 মাস হাতে পড়ে আছে। এখন যেটা করতে হবে, তোমরা গুগল, ওখানে গুগল করবে, গুগল করে লিখবে ইম্পর্টেন্ট জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট, ঠিক আছে? আর তারপরে লিখবে বাইজুস, মানে বাইজুসের একটা ওয়েবসাইটে ওরা লিস্ট করে ইম্পর্টেন্ট যত কেস আছে এবং কি রিলেটেড কেস সেটা দিয়ে দিয়েছে, ওখান থেকে পড়ে নেবে। এখন এই মুহূর্তে আর কোনো বই টই কেনার দরকার নেই, কারণ এখন যে নর্মাল যে বই আছে সেইটা দিয়েই করো, নতুন করে এই মুহূর্তে আর কোনো বই কিনে নিজের প্রেশার বাড়ানোর দরকার নেই। তো ওখানে যাবে, দেখবে বাইজুসের ওয়েবসাইটে ওরা একদম পুরো সুপ্রিম কোর্টের ইম্পর্টেন্ট কেসের লিস্ট দিয়ে দিয়েছে, 25-30টা ইম্পর্টেন্ট কেস আছে, সেটা পড়ে নিতে পারো। ঠিক আছে, আর তারপরে যদি সেটা কমপ্লিট করে নিতে পারো, মনে হয় আরো একটু এক্সট্রা পড়বে, তাহলে ওই একইভাবে লিখে ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট, তারপর লিখবে দৃষ্টি আইএস, দৃষ্টি আইএস লিখবে, দৃষ্টি আইএস এর একটা ভালো নোট আছে, ডিটেল নোট আছে, সেটা দেখে নিতে পারো, সেটা পড়লে মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, নতুন কেসেস, যেমন ধরো ফর এক্সাম্পল আমাদের ট্র্যাডিশনাল যে কেসেস গুলো, যেগুলো যেগুলো নিয়ে মানে বেশি আমরা চর্চা করি, সেগুলোই ওরা বেশি দেয়। যেমন ধরো একবার দিয়েছিল পুটুস্বামী কেস। পুটুস্বামী কেস কিসে রিলেটেড জানো? কি রিলেটেড পুটুস্বামী কেস? হ্যাঁ, ওখানে পেয়ে যাবে। পুটুস্বামী কেস হলো রাইট টু প্রাইভেসি, রাইট টু প্রাইভেসি আমাদের দেশে যখন এসেছিল তখন এই পুটুস্বামী কেসটা হয়েছিল। তো এরকম কিছু ইম্পর্টেন্ট কেসেস ওরা দেয়, এবং সেগুলো তোমাদেরকে যেগুলো দেবেন মানে ইম্পর্টেন্ট আর কি। যেমন ধরো তোমাকে দিল বেসিক স্ট্রাকচার ডকট্রিন কোন কেসে এসছে, সবাই জানো। এটা তো সোজা, এটা সোজা বলে জানো, কেশবানন্দ ভারতী কেস, ঠিক আছে, এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে আমি দেখেছি। হ্যাঁ, একদম 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 একদম, এই এই জাতীয় যে কেসগুলো যেগুলো নিয়ে আলোচনা হয়, সেগুলোই ওরা বেশি জিজ্ঞেস করে। ঠিক আছে, এবং অবশ্যই এমন কিছু কেসেস যে কেসগুলোয় মানে বলতে পারো সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, সংবিধানে কনস্টিটিউশনাল চেঞ্জ হয়েছে, অথবা তোমায় দিয়ে দিল ইজি যদি প্রশ্ন তো করে, তোমাকে দিয়ে দিল আমাদের প্রিএমবেল কে প্রথমে অ্যামেন্ড করা যাবে না, প্রিএমবেল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, সেটা কোন কেসে বলা হয়েছিল, অনেকবারই প্রশ্নটা এসছে। বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960 সালে, বেরুবাড়ি। তারপর তোমাকে, হ্যাঁ, তারপর তোমাকে প্রশ্ন দিয়েছিল যে আহ, আমাদের প্রিএমবেল এর যে শব্দগুলো আছে সেগুলো বেসিক স্ট্রাকচারের পার্ট, সেটা যেমন কেশবানন্দ ভারতী কেসে বলা হয়েছে, এছাড়া অন্য কোন কেসে বলা হয়েছে, এলআইসি কেসে বলা হয়েছে, একই কথা। ঠিক আছে, তো সেখান থেকে প্রশ্ন আসতে পারে, এরকম এরকম কেস আর কি, কিছু ইম্পর্টেন্ট কেস সেখান থেকে আসবে, কিছু ইম্পর্টেন্ট আইন থেকে একটা দুটো প্রশ্ন আসতে পারে, এই এই আর কি, আর তো তেমন কিছু নেই। ঠিক আছে, আর যদি কিছু সমস্যায় পড়ো, হয়তো পড়তে পড়তে, এখনো তো 1 মাস আছে, তো ন্যাচারালি তার মধ্যে তো আমার সাথে দেখা হবেই কোনো না কোনো ক্লাসে, তো তোমরা থাকবে, তুমিও থাকবে আমিও থাকবো, তো মোটামুটি তুমি সব ক্লাসই করো, একটু আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করো, এখান থেকেও কিছু কমন প্রশ্ন চলে আসতে পারে। আর যদি মনে হয় যে কিছু জিনিস আটকেছে, হয়তো বুঝতে পারছো না বা কিছু, তাহলে সেটা আমার ক্লাসের শেষে জিজ্ঞেস করে নেবে। এই তো আগের বার যেমন দিয়েছিল আমার মনে আছে, ডকট্রিন অফ লিমিটেড গভর্নমেন্ট, ওটা কোন কেসে আছে, ওটা গোলকনাথ কেসে আছে।
বেসিক স্ট্রাকচার এটা এসছিল, একবার দিয়েছিল ফ্লোট টেস্ট, প্রিন্সিপাল অফ ফ্লোট টেস্ট, সেটা কোন কেসে আছে, এসআর বোম্মাই কেস। ইম্পর্টেন্ট কেসগুলো কিছু আমাদের করিয়ে দেবেন? হ্যাঁ তোদের করাবো, কিন্তু তোদের এই ব্যাচে করাবো না, ওটা আমাদের ডাব্লিউবিসিএস এর যে ব্যাচটা আছে ওই ব্যাচ। আমাদের কি বলছে শাহনাজ, শাহনাজ তোদের করাবো না, কারণ তোদের তো এসব আসবে না। তোরা তো কেউ এখানে যে ব্যাচটা এটা হলো তোদের প্রিলিমসের এর ব্যাচ, পুলিশের ব্যাচ, পুলিশ ক্লার্কশিপ ওয়ান ডে এক্সামের ব্যাচ। এরপরে একটা ব্যাচ আসবে, এবার সেই ব্যাচ কবে আসবে না আসবে সেটা তোমাদের ইদ্রিস বলতে পারবে, আমি ঠিক বলতে পারবো না, বা তোমাদের মিরাজ বলতে পারবে। ওই ব্যাচে তোদেরকে সুপ্রিম কোর্টের কেস কিছু করাবো, ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে আসে সেরকম কিছু ইম্পর্টেন্ট কেস করাবো। যেমন আগের বার দিয়েছিল প্রিন্সিপালস, আমাদের যে আমরা বলি না আমাদের যে সুপ্রিম কোর্ট সেটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, সেই সুপ্রিম কোর্ট ইন্ডিপেন্ডেন্ট মানে এক্সিকিউটিভ সুপ্রিম কোর্টের ভেতরে ইন্টারফেয়ার করতে পারে না, লেজিসলেচার সুপ্রিম কোর্টের ভেতরে ইন্টারফেয়ার করতে পারে না। এই ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এই যে প্রিন্সিপালটা, এটা কোন কেসে বলা হয়েছে ওটা একবার এসেছিল, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2015। বেসিক স্ট্রাকচারকে স্ট্রেনথেন করা হয়েছিল, বেসিক স্ট্রাকচার এসেছিল কেশবানন্দা ভারতী কেসে, আর বেসিক স্ট্রাকচারকে আরো স্ট্রেনথেন করা হয়েছিল কোন কেসে, একবার পরীক্ষা এসেছে ডাব্লিউবিসিএস এ, মিনার্ভা মিল কেস 1980 সাল। তো এরকম প্রশ্ন কিছু কিছু আসে। ঠিক আছে, আমাদের ট্রায়াল হতে অনেক সময় লাগে, 8 বছর 10 বছর 12 বছর ধরে ট্রায়াল হচ্ছে, বুঝতে পারছিস? 12 বছর ধরে একটা মানুষকে বিচার করা এখন খুব চাপের ব্যাপার। ঠিক আছে, তো ন্যাচারালি এরকম যদি এটা এই যে রাইট টু স্পিডি ট্রায়াল, এটা আর্টিকেল 21 এর আন্ডারে আসবে। কোন কেসে এসেছিল? হুসেনারা খাতুন ভার্সেস স্টেট অফ বিহার, এটা 1979 সালে বিখ্যাত কেস, সেখান থেকে প্রশ্ন এসেছিল। ঠিক আছে, এই আর কি। শাহনাজ কি বলছে, এখন কিছু কিছু পরীক্ষাতে আসে সিজিএল টিয়ার 2 তে আছে, ওগুলো অ্যাকচুয়ালি সেগুলোর জন্য আলাদা তোদের একটা কোর্স আসবে। ডাব্লিউবিসিএস এর কোর্স যেটা, সেটা সিজিএল টিয়ার 2 কভার করবে বা এনটিপিসি টিয়ার 2 কভার করবে। ঠিক আছে, এইখানে এই যে কোর্সটা আমরা করছি, মানে আমি চাইলেই করাতে পারি, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু বুঝতেই পারছিস তুই। ঠিক আছে, এটা যে কোর্সের জন্য করা হয়েছে সেই কোর্সের জন্য করতে হবে। এখানে বেসিক্যালি আমরা পলিটিটা পড়ছি অ্যাজ এ জিকে, ঠিক আছে, আর সেখানে আমরা পলিটি পড়বো অ্যাজ এ পলিটি সাবজেক্ট, কারণ এখন আমি তো ইউপিএসসিও পড়াই, তাই আমি কি পড়াবো সেটা ফ্যাক্টর নয়, কারা পড়বে সেটা ফ্যাক্টর। বুঝতে পেরেছিস? কারণ আমি যদি এখন পড়াই, শাহনাজ তোরা জানিস না, আমি কালকে ফেস করেছি, আমি কালকে তোদের ক্লাসে এসে বলছিলাম, আমাকে কালকে শুনতে হয়েছে যে কারেন্ট অ্যাফেয়ার্স আপনি কেন ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বাংলায় দেননি। তাহলে বুঝতে পারছিস তো, অডিয়েন্সের অনুযায়ী পড়ে যাবে। যখন সুপ্রিম কোর্টের কেস পড়াতে থাকি, তাহলে সঙ্গে সঙ্গে আমার এগেনস্টে অভিযোগ চলে আসবে, ফোন করে বলা হবে আপনি কেন এসব করাচ্ছেন, এসব করাতে কি আপনাকে বলেছে। তো আমাকে তো নির্দিষ্ট ব্যাচ দেখে করাতে হবে, বাট যখন ডাব্লিউবিসিএস করাবো তখন তো আর এইগুলো আসার নেই। যারা ডাব্লিউবিসিএস এর জন্য তারাই আসবে। আর যদি কারোর মনে হবে না ওখানে আমি বেশি পড়াচ্ছি, এখানে বললাম অনেকের মনে হবে বেশি পড়াচ্ছি, আর সেটা ভুলও নয়, কারণ সত্যিই তো যারা ক্লার্কশিপ দেবে তারা কেন হঠাৎ মিনার্ভা মিল কেস পড়তে যাবে, হুসেনারি খাতুন কেস পড়তে যাবে। এই আর কি, পড়ানোটা ফ্যাক্টর নয়, কোন ব্যাচ সেটা ডিপেন্ড করছে। ইদ্রিস বলো, কিছু বলবে বলো। এখানে কি বলছে, আপনার ক্লাস খুব ভালো লাগে, সে তো ভালো লাগবেই। চায়না সে তো কিছুই আমি করাই না, এরপর ডাব্লিউবিসিএস এর ক্লাস যখন হবে সে তো নেশার মতো শুনবি, তখন তো ডিটেলে বলবো। এই তো এখানে তো জাস্ট আমরা ওপর পড়াচ্ছি, যেমন দেখ না আর্টিকেল 44 এখানে শুধু ইউনিফর্ম সিভিল কোড বলে ছেড়ে দিচ্ছি, এবার ইউনিফর্ম সিভিল কোডের ডিটেল ওখানে তোকে বলতে হবে। তারপর ধর আমাদের যে কেরালায় যে সাবরিমালা মন্দিরের কেস বলবো যখন আমরা ডাব্লিউবিসিএস পড়বো, আর্টিকেল 44 এর ক্ষেত্রে গোয়াতে কেন ইউনিফর্ম সিভিল কোড রয়েছে, কেন গোয়া ছাড়া অন্য কোথাও নেই, উত্তরাখণ্ড গভর্নমেন্ট যদিও রিসেন্টলি চেষ্টা করছে, সেগুলো নিয়ে আলোচনা করব। বাট ইউনিফর্ম সিভিল কোডের কাউন্টার কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এই আর কি, স্পেশালি জিকে প্লাস স্ট্যাটিক ইন্ডিভিজুয়ালি পাওয়া যাবে না, সেটা ওরা তোরা ইদ্রিস বা মিরাজকে জিজ্ঞেস করবি। এইটা তো আমি বলতে পারবো না, কারণ কোর্সে কি হবে না হবে, কি ইন্ডিভিজুয়ালি কোনটা হবে সেটা আমি জানি না, সেটা ওরাই ভালো বলতে পারবে, মিরাজ ভালো বলতে পারবে, ইদ্রিস হয়তো কিছুটা জানে। ঠিক আছে, এই আর কি, সেটা আমি জানি না। ইদ্রিস তুই কি কিছু বলবি? একবার বোধহয় ওই রেস করেছিলি হ্যান্ড, যদি কিছু বলবি তো বল, না আমি শুরু করি। ঠিক আছে, চলো। আর্টিকেল 44 কি বলেছে দেখো, দ্য স্টেট শ্যাল এনডিভিয়ার টু সিকিউর
ফর দ্য সিটিজেন এ ইউনিফর্ম সিভিল কোড থ্রু দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অভিন্ন দেওয়ানি বিধি। ঠিক আছে, আমাদের এখানে কনস্টিটিউশন ইনস্ট্রাকশন দিচ্ছে রাষ্ট্রকে, রাষ্ট্র তুমি অভিন্ন দেওয়ানি বিধি চালু করো। কিন্তু এই অভিন্ন দেওয়ানি বিধি মানেটা কি? একটা জিনিস শুধু এইটুকুনি তোমরা জেনে রাখো, আমাদের দুটো কোড হয়, একটা হলো ক্রিমিনাল কোডস, ক্রিমিনাল কোডসকে আমরা বাংলায় বলি ফৌজদারি, ফৌজদারি, আর একটা হলো সিভিল কোডস, এটাকে আমরা বলি দেওয়ানি। এবার তুমি বলবে ক্রিমিনাল কোডস কোনগুলো? ক্রিমিনাল ঘটনার ক্ষেত্রে যে শাস্তি হয়, যেমন ধরো ফর এক্সাম্পল খুন হয়েছে, রেপ হয়েছে, এই সমস্ত মারাত্মক জিনিস, রক্তপাত হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ক্রিমিনাল কেসেস হয়। আর দেওয়ানি মানে হলো যেখানে একটা ডিসপিউট হয়। তুমি বলবে ডিসপিউট মানে কি? ডিসপিউট মানে একটা ঝামেলা, গন্ডগোল। কিন্তু কি নিয়ে ঝামেলা? ধরো সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চলছে, ম্যারেজ কেস, ডিভোর্স কেস, ডিভোর্সের পরে বাচ্চা কার কাছে থাকবে, মায়ের কাছে না বাচ্চার এই কাছে, বাবার কাছে। এই যে ঝামেলাগুলো, এগুলো কিন্তু সরাসরি খুন বা ধর্ষণ নয়, বাট এগুলো যথেষ্ট ডিসপিউটেড ব্যাপার। একটা ল্যান্ড নিয়ে ঝামেলা লেগে গেল দুটো পার্টির মধ্যে, যে এই জমিটা কার। ঠিক আছে, যারা একটু আধটু খেলা টেলা দেখিস তারা দেখবি রিসেন্টলি একটা প্লেয়ারকে নিয়ে ঝামেলা হয়েছে। ওই প্লেয়ারটা মোহনবাগানে খেলতো, ওর নাম আনোয়ার আলী। ওকে হঠাৎ করে বলছে নাকি ইস্ট বেঙ্গল চুক্তিপত্রে সই করিয়ে দিয়েছে। সেই নিয়ে দুই ক্লাবের মধ্যে ঝামেলা লেগে আছে, সাপোর্টারদের মধ্যে একটা বেশ ঝামেলা চলছে। মানে যেগুলোর ক্ষেত্রে সরাসরি কোনো রক্তপাত হয় না, কিন্তু ডিসপিউটেড ঝামেলা, করাপশন, সেগুলো হলো সব সিভিল কেসেস। এবার আমাদের দেশে কিন্তু, মানে আমি যদি আমাদের দেশের নিরিখে বলি, আমাদের দেশে কিন্তু ইউনিফর্ম ক্রিমিনাল কেস, ইউনিফর্ম ক্রিমিনাল কোড আছে। মানে এটা খুব সিম্পল। তুমি হিন্দু হও, তুমি মুসলিম হও, তুমি খ্রিস্টান হও, তুমি শিখ হও, তুমি জৈন হও, তুমি পার্সি হও, তুমি বুদ্ধিস্ট হও, যদি তুমি কোনো ক্রিমিনাল কেস করে থাকো, ক্রিমিনাল ঘটনার সাথে যুক্ত থাকো, তাহলে কিন্তু তোমাকে যে শাস্তি দেয়া হবে সেটা বিভিন্ন ধর্মের ক্ষেত্রে বিভিন্ন শাস্তি তেমনটা নয়। মানে যদি কেউ খুন করে থাকে, আমি দেখবো না যে সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি, এসব দেখবো না। খুনি যে খুন করেছে সে খুনি, আর তাকে যে আইন আছে আমাদের দেশে, ইন্ডিয়ান পিনাল কোড, আইপিসি, সিআরপিসি, সেই অনুযায়ী ক্রিমিনাল প্রসিডিউর কোড অনুযায়ী শাস্তি পাবে। কিন্তু আমাদের দেশে ইউনিফর্ম সিভিল কোড থাকলেও, এই ইউনিফর্ম ক্রিমিনাল কোড থাকলেও ইউনিফর্ম সিভিল কোড কিন্তু এখনো পুরোপুরি ভাবে আমাদের দেশে আসেনি। কেন? ধরো এই যত ঝামেলা আছে সিভিল ঝামেলা, এগুলো হলো এইটা। এবার তার মধ্যে কিছু ঝামেলা আছে, এগুলোকে আমি বলছি পার্সোনাল ল। কি বলছি? পার্সোনাল ল। এই পার্সোনাল ল এর মধ্যে কি কি পড়ে? ম্যারেজ, আর কি পড়ে? ডিভোর্স, আর কি পড়ে? ইনহেরিটেন্স, সম্পত্তি হস্তান্তরকরণ, এগুলো পড়ে। খেয়াল করে দেখ, আমাদের দেশে কিন্তু বিয়ের জন্য আলাদা আইন আছে। হিন্দুদের যে বিয়ে হয় সেটা কিন্তু হিন্দু ল কোড অনুযায়ী হয়, মুসলমানদের যে বিয়ে হয় সেটা শরিয়ত অনুযায়ী হয়, ডিভোর্সের ক্ষেত্রেও তাই, সম্পত্তির ক্ষেত্রেও তাই। তাহলে এই আইনগুলো, মানে আমাদের দেশের ইউনিফর্ম যত আইন, আমাদের যে সিভিল আইন আছে, যত দেওয়ানি আইন আছে, তার মধ্যে কিছু আছে, কিছু আইন, সবটা নয়, আমি পুরো নীল গোলটা করেছি ওটা দেওয়ানি, তার মধ্যে কিছুটা যেটা আমি লালের মাধ্যমে ইঙ্গিত করেছি সেটা হলো আমাদের পার্সোনাল ল, যেগুলো কিন্তু পুরোপুরি ভাবে এখানে ইউনিফর্মিটি পাচ্ছে না বা ইউনিফর্ম নয়। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটাকে ইউনিফর্মিটি করার কথা বলা হচ্ছে। মানে সোজা বাংলায় ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসো, হিন্দু, মুসলমান, খ্রিস্টান এদের যে পার্সোনাল লগুলো আলাদা আলাদা রয়েছে সেগুলোকে সেম করো, অভিন্ন করো, ভিন্ন দেওয়ানি বিধিগুলোকে এক করে অভিন্ন করো। সেইটার কথা আর্টিকেল 44-এ
বলা আছে। তুমি বলবে ডিপিএসপি কেন? কারণ রাষ্ট্র ইনস্ট্রাকশন দিচ্ছে, কনস্টিটিউশন ইনস্ট্রাকশন দিচ্ছে রাষ্ট্রকে যে উই শুড স্টার্ট দ্য ইউনিফর্ম সিভিল কোড, যেটা আমাদের দেশে এখনো শুরু হয়নি। গোয়া হলো একমাত্র রাজ্য যেখানে দীর্ঘদিন ধরে পর্তুগিজদের শাসন ছিল। পর্তুগিজরা চলে যাওয়ার পরে ওরা পর্তুগিজ কোডস গুলো ইউজ করে, তাই পর্তুগালে মানে গোয়ার ক্ষেত্রে ইউনিফর্ম সিভিল কোড আছে, বাট বাকি কোনো জায়গাতে কিন্তু ইউনিফর্ম সিভিল কোড নেই। মোটামুটি একটা আইডিয়া হয়েছে জিনিসটা কি, বোঝা গেছে? হ্যাঁ, শাহবানু কেস হয়েছে ওখানে। ঠিক আছে, ওখানে শাহবানু কেস হয়েছে। ঠিক আছে, চলো তাহলে আর্টিকেল 44 তোমাদের হয়ে গেল। নেক্সট আমরা চলে যাই, সেটা হলো আর্টিকেল 45। অজিত, বাংলা ইংরেজিটা লিখছিস? বাংলা ইংরেজিটা ভালো করে লিখ, ওখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটাকে ছেলেমেয়েরা ইগনোর করে। এমসিকিউ দিয়ে কিন্তু ডাব্লিউবিসিএস হওয়া যাবে না, তোকে বাংলা ইংরেজিতে একটা ভালো মার্কস তুলতে হবে কিন্তু। এই এক মাস যতক্ষণ পড়বি পড়বি, মোটামুটি 18 ঘন্টা 19 ঘন্টা করে তো পড়বি। আমি জানি না তুই কি কোনো চাকরি করিস, কোথাও কি চাকরি করিস? টিউশন পড়াস? টিউশন পড়াস, ঠিক আছে। তো টিউশন পড়ানোর সময় ছাড়া বাকি পুরো সময়টাই পড়তে হবে, 4-5 ঘন্টা ঘুমোতে হবে ম্যাক্সিমাম, তার থেকে বেশি না। এবং অন্তত 3 ঘন্টা লেখার পেছনে দাও, ডিসক্রিপটিভ লেখার পেছনে। বাকি সময় এমসিকিউ করো, অঙ্ক করো। 3 ঘন্টা লেখা মানে 1.5 ঘন্টা ইংরেজি, 1.5 ঘন্টা বাংলা, 2 ঘন্টা ম্যাথ, এই 5 ঘন্টা, এবং বাকি সময়টা এমসিকিউ। ঠিক আছে, এটা করো, কারণ যতটা সম্ভব। এবার তুমি বলতেই পারো যে স্যার আমি তো জানি না এত কিছু করেও মেন্স পাস করবো কিনা। যদি পাস নাও করতে পারো, মিসলেনিয়াসে বা ক্লার্কশিপে একটা ভালো অ্যাডভান্টেজে থাকবে তুমি। ঠিক আছে, আমরা সবসময় বলি না পড়া কখনো বৃথা যায় না। কি হবে যদি মেন্স পাস করতে না পারিস? ক্লার্কশিপে ভালো রেজাল্ট হবে, চাকরি পেয়ে যাবি। মিসলেনিয়াসে ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, আমাদের এখানকার ছেলেমেয়েরা পড়তে চায় না। ঠিক আছে, তুই যদি আজকে এই পরীক্ষাটা ভালো করে দিস, ঠিক আছে, আমাকে তো কতই অনেকে মেসেজ করে বলে স্যার ডাব্লিউবিসিএস ভালো করে দিয়ে কি করবো স্যার, দেবো তো এসএসসি, দেবো তো পুলিশের পরীক্ষা। কিন্তু এটা আমি বোঝাতে পারি না যে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিলে পুলিশের পরীক্ষাটা অনেক সোজা হয়ে যায়। তোরা কি জানিস ক্লার্কশিপ পরীক্ষা দিতে গেলে ক্লাস 10 পাস করলেই ক্লার্কশিপ দেওয়া যায়? আমাকে দেখাবি তো কটা 11-এর ছেলে 12-এর ছেলে ক্লার্কশিপ পরীক্ষায় পাস করেছে। যারা পাস করে তারা সবাই ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট। কারণ ডাব্লিউবিসিএস এর ছেলেমেয়েরা যারা পাগলের মতো সিরিয়াসলি প্রিপারেশন করে, এসএসসির ছেলেমেয়েরা সিজিএল এর প্রিপারেশন করে, তারা এখানে পাচ্ছে না, তারা ক্লার্কশিপ ক্র্যাক করে বেরিয়ে চলে যাচ্ছে। 11-এর ছেলে পারবে? 12-এর ছেলে পারবে? তার মানে কি 11-12-এর ছেলেরা বাজে? ভালো, বাজে নয়, কিন্তু কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা বুঝতে হবে। হুম, তাহলে তাহলে আমার বক্তব্য হলো ক্লাস করাটা কেন দরকার? আমাকে তো হ্যাঁ, কেপিএসআইটা হয়ে যেত, চাকরি হয়ে যেত। তোরা জানিস না এক একটা ক্লাসের কত ইম্পর্টেন্স। এগুলোকে লোকে 1 ঘন্টার ক্লাস বলে, কিন্তু এই 1 ঘন্টার ক্লাস যে মানুষের জীবন চেঞ্জ করে দেওয়া ক্লাস হতে পারে। ঠিক আছে, এমন একটা প্রশ্ন দিল সেটা হয়তো আমি বলেছি, মাথায় গেঁথে গেছে। শুধু আমি বলে নয়, যে কোনো টিচারের ক্লাসে এটা হতে পারে। ঠিক আছে, কিছু কিছু ছেলে মেয়ে থাকে স্যার রেকর্ডিং দেখে নেবো, রেকর্ডিং কেউ দেখে না। আমাদের কাজ আমরা রেকর্ডিং দিই, আমাদের আমাদের কাজ আমরা রেকর্ডিং দিই। তোরা বুকে হাত দিয়ে বলতো কজন তোরা রেকর্ডিং দেখিস রেগুলার? হ্যাঁ স্যার, একটা দুটো দেখি। হ্যাঁ স্যার দেখেছিলাম, 20 মিনিট দেখেছি, একটু ওপর ওপর দেখে ছেড়ে দিয়েছি। বাস্তব তো বাস্তব হয় ভাই, সত্যি কথা বলে বলতে হয়। স্যারের চুল পেকে গেছে। ঠিক আছে, তোদের বয়স 23-24 বছর, আমার বয়স 33 বছর, তোদের থেকে প্রায় 10 বছর বেশি বয়স আমার। তা আমি কি জানি না রেকর্ডিং এ কাজ হয় কি হয় না? রেকর্ডিংটা দিতে হয়। তোমার অনলাইন ক্লাস হচ্ছে, যারা মিস করছো, রেকর্ডিংটা থাকলে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। কিন্তু তোমরাও জানো রেকর্ডিংটা শুধুমাত্র মেন্টাল স্যাটিসফ্যাকশন। লাইভ ক্লাস যারা করে তার কখনো রিপ্লেসমেন্ট রেকর্ডিং হয় না। 1 ঘন্টা দেখবি না, শুনতেই পারবি না 1 ঘন্টা। এই জন্য আমি সবসময় বলি একটু কষ্ট করে যদি লাইভ ক্লাস করা যায়। হ্যাঁ, একটা দুটো দিন মিস হতেই পারে, শরীর খারাপ হতে পারে, কোনো প্রবলেম হতে পারে। হ্যাঁ, একদিন হয়তো এমন হলো যে হয়তো নেট চলে গেছে, এগুলো হয়। এগুলো হয় না আমি বলবো না, কিন্তু হ্যাঁ,
এবার এবার এই যে রেকর্ডিং, আমি কি বলি বলতো বাচ্চাদেরকে, এই অজিতকে আমি বলবো, শুধু তোদের সবাইকে বলবো, তোরা ইউটিউবে প্রচুর চ্যানেল আছে, তোরা হতে পারে তোরা হিন্দি হয়তো পারিস না, কিন্তু হিন্দি বুঝতে পারিস, এসএসসির আগে একটু হিন্দি চ্যানেলগুলো দেখ, কিচ্ছু করতে হবে না, কোশ্চেন আনসার করায় সেগুলো দেখ, সেখান থেকে কবে কোন কোশ্চেন কমন চলে আসবে তুই জানিস না, র্যান্ডম দেখ। পনেরোই আগস্ট 26 জানুয়ারি? 26 জানুয়ারি কেউ ফার্স্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে অতিথি কে ছিলেন? আমি সবার জন্য এই প্রশ্নটা রাখলাম। একদমই ভুল উত্তর হয়েছে। মাথায় রাখবে 1950 সালের 26 জানুয়ারি। আচ্ছা তোরা জানিস তো, যখন আমাদের 26 জানুয়ারি আমাদের যখন দিল্লিতে প্যারেড হয়, তখন একজন করে রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আসে চিফ গেস্ট হিসেবে, এটা জানিস তো? এটা দেখেছিস তো? রাষ্ট্রপতির সাথে যিনি আমাদের দেশে আসে, ঠিক আছে? 1950 সালের 26 জানুয়ারি প্রথম যে আমাদের প্রজাতন্ত্র দিবস, সেখানে আমাদের রিপাবলিক ডে চিফ গেস্ট যিনি ছিলেন তার নাম হলো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ। সুকর্ণ ইজ দ্য আনসার। ইন্দোনেশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট সুকর্ণ আমাদের প্রথম যে প্রজাতন্ত্র দিবস তার চিফ গেস্ট ছিলেন। বুঝতে পারছিস? ইদ্রিস, না না, ওটা ইদ্রিস অ্যাকচুয়ালি করেছে, ওটা 26 জানুয়ারি হবে। ঠিক আছে, ওটা 26 জানুয়ারি। 15ই আগস্ট আমাদের দেশে কোনো অতিথি আসে না, আমাদের দেশে অতিথি আসে বলতে 26 জানুয়ারি আসে। 15ই আগস্ট, আচ্ছা 15ই আগস্ট আর 26 জানুয়ারির মধ্যে কি পার্থক্য, আমি সেটা জিজ্ঞেস করছি না। 15ই আগস্টের যে অনুষ্ঠান আর 26 জানুয়ারির অনুষ্ঠানের মধ্যে কি পার্থক্য তোরা জানিস, কিন্তু তোদের মনে পড়ছে না, বল। এসব বাজে আনসার না আমার কাছে দিলে আমার প্রেসার বেড়ে যায়। 15ই আগস্টে 15ই আগস্টের যে মেন আমাদের অনুষ্ঠানটা, সেটা লালকেল্লা থেকে হয়। দেখিস নি লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী স্পিচ দেয়, আর 26 জানুয়ারিটা আমাদের দেশের রাষ্ট্রপতি পতাকা তোলে এবং রিপাবলিক ডে প্যারেড হয়। সব জানিস তোরা, কিন্তু যখন আসে পরীক্ষাতে তখন মনে পড়ে না। মনে পড়ছে 15ই আগস্ট লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ঠিক আছে, আর যখন পতাকা উত্তোলন করা হয়, পতাকা উত্তোলনের হ্যাঁ প্যারেড হয়, কিন্তু সেটা অল্প। মেন প্যারেডটা আমরা দেখতে পাই 26 জানুয়ারি, যেটা আমাদের, যেটাকে তোরা কুচকাওয়াজ বলিস। কুচকাওয়াজ, হ্যাঁ, ট্যাবলো ব্যাবলো সব থাকে। এবং এবং মাথায় রাখবি, এই 26 জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠান হয়, তার আগের দিন আমাদের দেশের সেই বছরের জন্য কারা পদ্ম পুরস্কার পাচ্ছে সেই অ্যানাউন্সমেন্টটাও হয়। পুরস্কারটা পরে দেওয়া হয়, কিন্তু অ্যানাউন্সমেন্টটা 25 জানুয়ারি রাত্রিবেলা হয়। এবং 25 জানুয়ারি এবং 14ই আগস্ট, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে ইভ এবং রিপাবলিক ডে ইভ, রাত্রি 8টা থেকে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। সবসময় রিল টিল দেখলে না হবে না এসব। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? শুধু তাই নয়, তোরা জানিস এই 26 জানুয়ারির যে প্রোগ্রামটা, সেটা 5 দিন ধরে চলে, এবং এটা শেষ হয় যে প্রোগ্রামটার মাধ্যমে, সেটাও একটা প্যারেডের অনুষ্ঠান, সেটাকে বলে বিটিং দ্য রিট্রিট। ইউটিউবে দেখবি, অসাধারণ প্যারেড হয়। এইটা ওই 4 দিন ধরে যে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান, সেটা শেষ হয়। তোরা কি জানিস 26 জানুয়ারি যখন আমাদের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয়, তখন যততম প্রজাতন্ত্র দিবস ততগুলো তোপ পড়ে যখন পতাকাটা তোলে। যখন ওই জাতীয় সঙ্গীতটা বাজে না, দুম দুম করে দেখবি তোপ পড়ে, মানে কামান ফাটায়। দেখেছিস কি কখনো? ঠিক আছে, সুপ্রদীপ বলো কি বলছো। ওয়াঘা বর্ডারেও হয়, কিন্তু মেন অনুষ্ঠানটা দিল্লিতে হয়, ভারতের ন্যাশনাল ক্যাপিটালে হয়। ঠিক আছে, ওই পথটার নাম হলো, আগে বলা হতো রাজপথ, বুঝলি?
এখন ওটার নাম দেওয়া হচ্ছে কর্তব্য পথ। বলো অনুভা, বলো। কেনর কোনো উত্তর নেই। আমাদের দেশে রিপাবলিক ডে তো খুব ইম্পর্টেন্ট একটা দিন। আজকে আমাদের দেশটা যে আইনের মাধ্যমে চলে, এই যে প্রতি 5 বছর ছাড়া ছাড়া ইলেকশন হবে, এই যে তোরা পড়ছিস আর্টিকেল 45-এ এই লেখা আছে, প্রধানমন্ত্রীর এই কাজ, আমাদের এই এই ফান্ডামেন্টাল রাইট আছে, কোথায় এগুলো বলা আছে? সংবিধানে বলা আছে। সংবিধান ছাড়া তো আমাদের দেশটা অচল। আজকে প্রতি 5 বছর ছাড়া ছাড়া আমাদের দেশে ভোট হয়, বিধানসভা ভোট হয়, লোকসভা ভোট হয়, বিধানসভা ভোটের মাধ্যমে রাজ্য সরকার তৈরি হয়, বিধানসভায় যে দল মেজরিটি পায় সেই দল রাজ্য সরকার তৈরি করে। কোথায় বলা আছে এগুলো? সংবিধানে বলা আছে। তো সংবিধানই তো আমাদের দেশটাকে চালনা করে। সংবিধান ছাড়া তো আমাদের দেশটা আমরা একদিনের জন্য চালাতে পারবো না, তাই না? তো এই সংবিধান আমাদের দেশে লাগু হয় 26শে জানুয়ারি 1950 সালে। আর এই জন্য 26শে জানুয়ারি আমরা প্রথম প্রজাতন্ত্র হই। কেন প্রজাতন্ত্র হই? কারণ আমাদের দেশের যিনি হেড অফ দ্য স্টেট, আমাদের দেশের যিনি হেড অফ দ্য স্টেট, তিনি কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত। আমরা পড়েছি তো প্রিএমবেল, এটাকেই তো বলে রিপাবলিক, প্রজাতন্ত্র। তো ন্যাচারালি আমরা রিপাবলিক কবে হই? 26শে জানুয়ারি 1950। আমরা সভারিন কবে হই? 26শে জানুয়ারি 1950। আমরা অফিসিয়ালি ডেমোক্রেটিক কবে হই? 26শে জানুয়ারি 1950। তুই বলবি কেন স্যার? 47 সালে যখন সরকার তৈরি হয়েছিল, তখন সরকারটা তৈরি হয়েছিল কোনো ভোটে তখন তৈরি হয়নি, স্বাধীন হয়েছিল এবং প্রথম সরকার তৈরি হয়েছিল। পরে 1951-52 সালে প্রথম মানুষ ভোট দিয়ে সরকার তৈরি করে। সংবিধান তৈরির পরে প্রথম গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার আসে ভারতবর্ষে, তাই তো? তো আজকে আমাদের যে গণতন্ত্র রয়েছে, সেই গণতন্ত্র কবে হয়েছে আমাদের দেশ? যখন আমাদের সংবিধান এনফোর্স হয়েছে, কারণ সংবিধানে গণতন্ত্রের কথা বলা আছে। এই 26শে জানুয়ারি দিনটা ভারতবর্ষের যে মানে ভারতবর্ষের ইতিহাসে একটা খুব স্বর্ণাক্ষরে লেখা লেখা দিন। আমাদের দেশের সংবিধানকে আমরা এনফোর্স করেছি সেই দিন। ওই 26শে জানুয়ারি দিনটাকে আমরা গণতন্ত্র দিবস বলি, সার্বভৌম দিবস বলি, প্রজাতন্ত্র দিবস বলি, ঠিক আছে, সাধারণতন্ত্র দিবস বলি। তো এই জন্য এই দিনটাকে আমরা পালন করি। সারাদিন বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়। ন্যাচারালি তার মধ্যে সবচেয়ে অ্যাট্রাকটিভ যে অনুষ্ঠানটা হয় সেটা আমাদের ন্যাশনাল ক্যাপিটালে হয়, যেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনি যেহেতু রিপাবলিক ডে, তিনি যেহেতু সেদিনকার অনুষ্ঠানের মেন, আমাদের হেড অফ দ্য স্টেট, আমাদের কনস্টিটিউশনাল হেড, তিনি পুরো অনুষ্ঠানটাতে পরিচালনা করেন। দেখবি যত প্যারেড হয়, যত ওই বড় বড় ট্যাঙ্ক গুলো আসে, যারা প্যারেড করে, ট্যাবলো গুলো, তারা সবাই দেখবি প্রেসিডেন্টের দিকে স্যালুট করে, প্রেসিডেন্ট আবার তাদেরকে স্যালুট করে। দেখেছিস নিশ্চয়ই, আমি শিওর এইটুকুনি তো দেখেছিস। ন্যাচারালি সেই জন্য একটা এত বড় ডে, ন্যাশনাল ডে আমাদের, তাই জন্য আমরা একজন চিফ গেস্টকে নিয়ে আসি। সেই অনুষ্ঠানের যে অনুষ্ঠানটা হয়, সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি আসেন। যেমন আমরা যখন ছোটবেলায় স্কুলে বা কলেজে আমাদের যখন অ্যানুয়াল ফাংশন হতো, দেখতিস একজন করে চিফ গেস্ট আসতো, ঠিক আছে। আমাদের যেমন স্কুলে যখন স্পোর্টস ডে হতো, তখন মোহনবাগানের একটা প্লেয়ার, ইস্ট বেঙ্গলের প্লেয়াররা আসতো চিফ গেস্ট, কিছুই নয়, ওই উনি এসে শুধু সবাইকে প্রাইজ টাইজ দিতেন। আমি শিওর তোদের কলেজ বা ইউনিভার্সিটিতে তো এরকম লোকজন এসছে। এই আর কিছু না, কেনর কোনো উত্তর নেই, এটাই হলো কেনর উত্তর। অনুভব, বুঝলি? পল্লব বল, কি বলবি বল। কি হলো আবার? স্ক্রিন কি হয়েছে? রাজদূত কি হচ্ছে? স্ক্রিনকে শেয়ার করে দিচ্ছে। ওফ বাবা, কি হচ্ছে ভাই ইদ্দিস এসব? করো, আমার কাছে তো অ্যাডমিন নেই, করো। ওফ, ভালোভাবে ক্লাস হলে কিছু লোকের কি প্রবলেম হয় বুঝি না। হ্যাঁ বল বল পল্লব বল। আর ইদ্দিস এটাকে ঠিক কর, আমার কিছু করার নেই, আমার স্ক্রিন বন্ধ হয়ে গিয়ে অন্য স্ক্রিন রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক হয়েছে, দাঁড়া। হুম, বল বল, তুই বল বল, শুনছি। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল, কথাটা বল, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখ, ব্যাপারটা হলো, ব্যাপারটা বোঝ, একটা জিনিস বোঝার চেষ্টা কর। এই যে 25শে জুন দিনটা, সেটাকে সংবিধান হত্যা দিবস কেন বলা হয়েছে?
কারণ ইন্দিরা গান্ধীর সরকার 1975 সালে 25শে জুন ন্যাশনাল এমার্জেন্সি জারি করে দেয়, জানিস তো, এটা জরুরি অবস্থা জারি করে। তো এবার সরকারে কি আছে, সরকারে কংগ্রেস নেই, সরকারে আছে বিজেপি, তার মানে কংগ্রেসের বিরোধী তারা। তাই ইন্দিরা গান্ধীর কোনো একটা কাজকে তারা হাইলাইট করার জন্য সংবিধান হত্যা দিবস চালু করেছে। তো আমার বক্তব্য হলো না, মানে মানে ব্যাপারটা হলো একটা জিনিস বোঝা, একটা দিন থাকলেই যে তোকে সেটা সেলিব্রেট করতে হবে। আচ্ছা আমার একটা কথা বল, 21 জুন ইন্টারন্যাশনাল যোগা ডে, তবে কজন যোগা করে ওই দিন? দিন আছে দিনের মতো, সেই দিন কি তোকে আমরা অবজার্ভ করি দেখি 5 জুন আমাদের এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস, তা তোদের মধ্যে কে কে গাছ লাগিয়েছিস এবার? আমি তো লাগাইনি। তো একটা ডে অবজার্ভ করা হয়, সেটা সরকারের পক্ষে কিছু না কিছু ডে, ঠিক আছে, এই আর কি। হ্যাঁ আমি ওটাই বলতে চাইছি, এখন তোর যদি গার্লফ্রেন্ড না থাকে তুই ভ্যালেন্টাইন্স ডে কি করবি বল? এখন একটাই ভ্যালেন্টাইন, সেটা হলো সরকারি চাকরি, কারণ ওটা হয়ে গেলে সব হয়ে যাবে, নাহলে কিচ্ছু হবে না এখনকার যা বাজার। তো এখন ওই জন্য ওই দিনটা ভালো করে পড়াশোনা করতে হবে নিজের ভ্যালেন্টাইনকে পাওয়ার জন্য, ঠিক আছে। এই চলো এবার আমরা টপিকে আসি নাকি। আর্টিকেল 45 কি বলছে দেখো, টু প্রোভাইড আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6 ইয়ার্স। অ্যাকচুয়ালি এই আর্টিকেলটা একটু চেঞ্জ হয়েছে, তোরা জানিস এটা, আমি যখন তোদেরকে আর্টিকেল 21A পড়িয়েছিলাম তখন আমি এটা বলেছিলাম। আগে এখানে বলা ছিল, মানে আগে আর্টিকেল 45-এ বলা ছিল যেটা 0 থেকে 14 বছর যাদের বয়স তাদেরকে আর্লি চাইল্ড কেয়ার দেওয়া হবে এবং তার সাথে ফ্রি এডুকেশন দেওয়া হবে, এটা প্রাথমিকভাবে বলা ছিল। কিন্তু আলটিমেট তো এটা ডিপিএসপি, কারণ আর্টিকেল 45। আচ্ছা আমরা খুব ভালো করে জানি যদি ডিপিএসপি ভায়োলেট করে, মানে সরকার যদি ডিপিএসপি নাও মেনে চলে, সেক্ষেত্রে আমরা সরকারকে কোর্টে টেনে নিয়ে যেতে পারি না, এটা আমরা সবাই জানি। তো ন্যাচারালি আমাদের মনে হলো আজকে সরকার তাহলে যদি ফ্রি এডুকেশনটা ডিপিএসপির ভেতরে চলে আসে, তাহলে সরকার এডুকেশন দিতে বাধ্য নয়, এডুকেশন দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু আমাদের বারবার এটা মনে হয়েছিল যে 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে অবশ্যই এডুকেশনটা দেওয়া উচিত। তাই আমরা কি করলাম, ফ্রি এডুকেশনটাকে অবশ্যই যদি দিতে হয় তাহলে আমাকে কোথায় নিয়ে যেতে হবে, এটাকে ফান্ডামেন্টাল রাইটসে নিয়ে যেতে হবে। কারণ আমরা জানি ফান্ডামেন্টাল রাইটস যদি বাই চান্স রাষ্ট্র কেড়ে নেয় তাহলে রাষ্ট্রকে আমরা কোর্টে নিয়ে যেতে পারি, কিন্তু ডিপিএসপি ক্ষেত্রে সেটা পারি না। ওই জন্য ফ্রি এডুকেশনের পার্টটাকে আমরা কি করলাম, ফান্ডামেন্টাল রাইটে নিয়ে চলে গেলাম। তার জন্য আমরা সংবিধান সংশোধন করলাম, 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। কি করলাম আমরা, এই ফ্রি এডুকেশনটাকে আমরা শিফট করে নিয়ে চলে গেলাম ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 21 এর ভেতরে ঢুকিয়ে দিলাম, যেখানে বলা হলো 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে বেসিক এলিমেন্টারি এডুকেশন রাষ্ট্র দেবে, সেটাও বিনামূল্যে। আর আর্টিকেল 45-এ কোনটা পড়ে রইল, 0 থেকে 6 এদেরকে আর্লি চাইল্ডহুড কেয়ার দেওয়া হবে, এইটা পড়ে রইল 45-এ। বোঝা গেছে? ক্লিয়ার কিনা আমাকে কনফার্মেশন দাও। বুঝতে পেরেছো? এটা আমি অলরেডি ফান্ডামেন্টাল রাইটসে একবার বলে দিয়েছি, আজকে আর একবার সেটা আমি রিপিট করলাম। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? শাহনাজ বলো। না, 45-এর আন্ডারে অঙ্গনওয়াড়ি প্রকল্প সেইভাবে হ্যাঁ আসতে পারে, কারণ দেখ আলটিমেট অঙ্গনওয়াড়ি যারা, মানে যারা আইসিডিএস যে আমাদের স্কিমগুলো রয়েছে, সেগুলো সব কাজই হলো বাচ্চাদের বেসিক পুষ্টি নিয়ে কাজ করা, ঠিক আছে। বাচ্চারা যখন জন্মাচ্ছে, প্রেগনেন্ট মহিলারা তারা সঠিক নিউট্রিশন পাচ্ছে কিনা সেটা দেখা, যারা ব্রেস্ট ফিড করায় যে সমস্ত মহিলারা তারা সঠিক খাবারটা পাচ্ছে কিনা সেটা দেখা, বাচ্চারা ইনিশিয়ালি সঠিক নিউট্রিশন ফুড পাচ্ছে কিনা সেটা দেখা। তো ডেফিনেটলি তার মধ্যে অঙ্গনওয়াড়িকে তুই ঢোকাতেই পারিস, অসুবিধে কিছু নেই, ঠিক আছে। বোঝা গেছে? অঙ্গনওয়াড়ি, আশা কর্মী, আশা যারা হয় না, আশা জানিস তো, আশা কর্মী জানিস, শুনেছিস তো, এই সবই কিন্তু এর মধ্যে পড়ছে, ঠিক আছে। আর্লি চাইল্ডহুড কেয়ারের মধ্যে পড়ছে, ঠিক আছে। চলো আর্টিকেল 45 কমপ্লিট। নেক্সট আমরা চলে আসি আর্টিকেল 43A। তুই বলবি কেন 43A কেন এলো? ওই যে আমি বলেছিলাম যে আমি
আর্টিকেলস গুলোকে ওই কিছু ভাগে ভাগ করা আছে বলে 43 এটা আগে আসছে, ওটা না দেখলেও চলবে, নর্মাল তোমরা পরপর পড়তে পারো। আর্টিকেল 43 এতে যেটা বলা হয়েছে, দ্য স্টেট শ্যাল টেক স্টেপস টু সিকিউর পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। আচ্ছা, 43 এ পরে ক্যাপিটাল আছে, মানে বুঝতেই পারছো এটা অ্যাড করা হয়েছে, এটা আমরা অ্যাড করেছি 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর ভেতরে। কি ব্যাপারটা, জিনিসটা কি দেখো, ধরো তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে তুমি একজন লেবার হিসেবে একটা কোম্পানিতে জয়েন করেছো। আচ্ছা, লেবার হিসেবে জয়েন করেছো বা লেবার স্টাফ হিসেবে বা গ্রুপ ডি স্টাফ হিসেবে জয়েন করেছো, মানে তুমি কখনো ক্লার্ক বা অফিসার হতে পারবে না, কোথাও গ্যারেন্টি দেওয়া আছে? হতেই পারে যে তুমি জয়েন করেছো অ্যাজ এ লেবার, তোমার আস্তে আস্তে কাজ শিখে তুমি মোটামুটি কাজে পারদর্শী হয়ে তারপর তুমি বললে যে আমি এবার অফিসার হিসেবে কাজ করব, তোমার প্রমোশন হবে। আগে এক সময় আমাদের দেশে এটা ছিল, ওই যে লেবার হিসেবে জয়েন করলো সে চিরকাল লেবার হয়েই রয়ে গেল। তারপর পরে আমরা বললাম এটা ঠিক না, কারণ আমাদের দেশে অবশ্যই একজন ওয়ার্কার, একজন লেবার, একজন গ্রুপ ডি স্টাফ তারও ম্যানেজমেন্টে কাজ করার পূর্ণ অধিকার আছে, যদি সে নিজেকে সেই স্কিলটা ডেভেলপ করতে পারে। আমি বলছি না সবাইকে প্রমোট করে দিতে হবে, কিন্তু একজন পরিশ্রম করে যদি তার স্কিল ডেভেলপ করে সে কেন ম্যানেজমেন্টে কাজ করবে না? তুমি আজকে যদি ব্যাংকে ক্লার্ক হয়ে জয়েন করো, বা তুমি যদি আজকে ক্লার্কশিপে জয়েন করো, বা তুমি যদি আজকে কনস্টেবল হয়ে জয়েন করো, তুমি কি কখনো এসআই হবে না বা অফিসার হবে না? নিশ্চয়ই হবে, কেন হবে না? তুমি যদি আজকে বিডিও হয়ে জয়েন করো, ডাব্লিউবিসিএস হও, তুমি কেন এসডিও বা ডিএম হবে না? তাই যে কোনো ম্যানেজমেন্টে একজন ওয়ার্কার সে পার্টিসিপেট করতে পারে, এবং রাষ্ট্র এমন পলিসি বানাবে, এমন লেবার লাইন নিয়ে আসবে যাতে স্কিল যদি তুমি ডেভেলপ করতে পারো তোমার প্রমোশন হবে। সেইটার কথা আর্টিকেল 43 এতে বলা আছে। তবে হ্যাঁ, অবশ্যই তোমার স্কিল থাকতে হবে, আদারওয়াইজ তুমি প্রমোটেড হয়ে তো তোমার লাভ নেই। এই আর কি, এটা অ্যাড করা হয়েছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে। বলো কি বলবে শুভ্রদীপ? না, ব্যাপারটা বোঝো, এখানে যেটা করা হয়েছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে রাষ্ট্রকে বলা হয়েছে, রাষ্ট্র আপনি এমন পলিসি নেবেন যাতে একজন ওয়ার্কার বা গ্রুপ ডি স্টাফ সে ম্যানেজমেন্টে কাজ করতে পারে। বুঝেছো? সেটা আর্টিকেল 43 এতে বলা আছে। এবার কি কি পলিসি নেবে সেটা রাষ্ট্র ঠিক করবে। বোঝাতে পারলাম? হ্যাঁ, এবার 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 রাষ্ট্র বললো ব্যাংকের ক্ষেত্রে, ধরো ফর এক্সাম্পল, এবার তুমি বললে রাষ্ট্র কি করলো, রাষ্ট্র বললো, এবার ধরো মিনিস্ট্রি অফ, রাষ্ট্র মানে কি, রাষ্ট্রের মধ্যে তো পুরো সরকার টরকার সব পড়ছে। এবার ধরো মিনিস্ট্রি অফ ইকোনমি, তাদের আন্ডারে আমাদের দেশে আরবিআই পড়ে। আরবিআই বললো যে এবার আমরা দুটো করে পরীক্ষা নেব, জে এ আইআইবি আর সি এ আইআইবি, এই দুটো পরীক্ষার মাধ্যমে ব্যাংকে যারা কর্মী আছে তারা প্রমোটেড হবে পরীক্ষায় পাস করে। এবার সেটা আর্টিকেলে বলা নেই, আর্টিকেলে শুধু বলা আছে, ডিপিএসপি তে শুধু বলা আছে একজন মানুষ তিনি যদি সাধারণ কর্মী হিসেবে কোথাও জয়েন করেন, যেন এমন পলিসি রাষ্ট্র তৈরি করে। কারণ আলটিমেট ডিপিএসপি মানে কি, ডিপিএসপি মানে কিছু ইনস্ট্রাকশন দেয়া, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী পলিসি বানাতে হবে। এমন পলিসি যাতে গভর্নমেন্ট তৈরি করবে যাতে লোকজন প্রমোটেড হতে পারে। এবার ব্যাংকের মতো পলিসি বানাবে, ইন্স্যুরেন্সের মতো পলিসি বানাবে, স্কুলে একজন টিচার, হেড টিচার কিভাবে হবে সে তার মতো পলিসি বানাবে। বোঝা গেছে? ক্লিয়ার? প্রাইভেট কোম্পানির মতো পলিসি বানাবে। সেটা ইম্পর্টেন্ট নয় কে কি পলিসি বানাবে, ইম্পর্টেন্ট হলে এটাই ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে রাষ্ট্রকে, তুমি এমন পলিসি বানাও যাতে একজন সাধারণ কর্মী হয়ে ঢুকে সে যদি স্কিল ডেভেলপ করে সে যেন প্রমোটেড হয়ে উঁচু পোস্টে গিয়ে কাজ করতে পারে। এবার তার জন্য রাষ্ট্র কি পলিসি বানাবে তার রাষ্ট্রের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাই। আর্টিকেল 43 হয়ে গেল, 47 কি বলা হয়েছে? বলো বলো বলো। হ্যাঁ, কোঅপারেটিভ সোসাইটির কথা বলা হয়েছে। হুম, হ্যাঁ, অনেক জায়গাতেই আছে। 19 নম্বর আর্টিকেলে দেখবি একটা কথা বলা আছে, অ্যাসোসিয়েশন, ইউনিয়ন অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটি। ওই কোঅপারেটিভ সোসাইটি কথাটা যেটা, সেটা আগে ছিল না,
সেটা অ্যাড করা হয়েছে 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 19 নম্বর আর্টিকেলে। ডিপিএসপি তে 43B আর্টিকেল সেটাও ছিল না, ওটাও 97 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ঢোকানো হয়েছে। আর পার্ট বি মানে আমাদের পার্ট 9B সেখানেও কিন্তু কোঅপারেটিভ সোসাইটি ঢোকানো হয়েছে, সেটাও ওই একই অ্যামেন্ডমেন্ট 97 অ্যাক্টের মাধ্যমে। কারণ আমাদের দেশে কোঅপারেটিভের যথেষ্ট ভূমিকা আছে। তুই বলবি কেন? এই কারণেই ভূমিকা আছে কারণ আমাদের দেশে কোঅপারেটিভ মানে কি, তোকে যদি আমি কোঅপারেটিভ ব্যাংক বলি, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা কর। যখন না কোনো একটা শব্দ দেখবি তখন বোঝার চেষ্টা করবি, অ্যানালিসিস করার চেষ্টা করবি কেন শব্দটা এসছে। এটা সবার করা উচিত। কোঅপারেটিভ মানে কি? একে অপরকে কোঅপারেট করা, সাহায্য করা, তাই তো? আগে এক সময় আমাদের দেশে যে ব্যাংকগুলো 1969 সালে প্রথম, তোরা ইকোনমিক্স ক্লাসে নিশ্চয়ই পড়েছিস, 14টা ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়। 80 সালে আরো 6টা ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়, তোরা জানিস। আচ্ছা, ন্যাশনালাইজ করার আগে ব্যাংকগুলো কি ছিল? তুই বলবি প্রাইভেট ব্যাংক ছিল। পরে সেগুলোকে ভারত সরকার আন্ডারটেক করে, ইন্দিরা গান্ধী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই সময়। তাহলে আলটিমেট যারা প্রাইভেট ব্যাংক ছিল তারা শুধুমাত্র শহরে কাজ করত। প্রাইভেট ব্যাংক বলতো দূর, গ্রামে গিয়ে কি করবো, ওসব গ্রামে টামে গিয়ে কোনো লাভ নেই, আমরা শুধু শহরে কাজ করি, আমাদের কাজ হবে কর্পোরেটদেরকে টাকা দেয়া। ইন্দিরা গান্ধী সরকার দেখলো এ তো অদ্ভুত, ব্যাংকগুলো যদি শহরেই কাজ করে, আমাদের দেশে 1960-এর দশকে আরবান ইন্ডিয়া মাত্র 20%, মানে শহুরে ভারত হলো 20%, রুরাল ইন্ডিয়া 80%। তাহলে আলটিমেট ব্যাংকগুলোর থেকে লাভই কি যদি ওরা শুধু কর্পোরেটদেরকেই লোন দিয়ে দেবে, সাধারণ কৃষকদের লোন দেবে না, সাধারণ শ্রমিকদের জন্য কাজ করবে না, যারা শিক্ষাকর্মী তাদের জন্য কাজ করবে না, সাধারণ মানুষের জন্য কাজ করবে না। তোরা একটা টার্ম শুনবি ইকোনমিক্সে, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। প্রায়োরিটি যাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত একটা দেশে তাদেরকে কাজ করবে না, শুধু কর্পোরেটদের জন্য কাজ করবে। তাই ইন্দিরা গান্ধী ব্যাংকগুলোকে ন্যাশনালাইজ করেছিল, বুঝলাম, যাতে সরকারের আন্ডারে ব্যাংকগুলো চলে আসে, এবার সরকার তার মতো করে ব্যাংকগুলোকে কাজে লাগাবে। এবার যখন গ্রামে গ্রামে কোনো ব্যাংকিং সিস্টেম নেই, ব্যাংকিং সিস্টেমটা শুধু আরবান ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ আছে, তখন গ্রামের মানুষরা কি বললো যে ভাই একটা কাজ করি, আমরা সবাই মিলে একটা গ্রামে ধরো 5,000 লোক, সবাই 100 টাকা করে দাও, কত হচ্ছে 5 লাখ টাকা। 5 লাখ টাকার একটা ফান্ড বানাই। এবার এই ফান্ড থেকে যাদের লোন নেওয়ার হবে তারা লোন নেবে 1 বছর 2 বছরের জন্য, আর পরে ইন্টারেস্ট সমেত ফান্ডে আবার জমা দেবে। তার মানেটা কি? ব্যাংক নেই, নিজেরা মিলে একটা ব্যাংকিং সিস্টেম তৈরি করে ফেলেছে। কি বলছি বুঝতে পারছিস? আবার সেই ব্যাংকের লোকে টাকা রাখবে, সেই ব্যাংক থেকে টাকা তুলবে, এটাকে আমরা বলি সমবায় ব্যাংক, আর এটাকে ইংরেজিতে বলে কোঅপারেটিভ ব্যাংক। বুঝতে পারছিস? আমুল হলো কোঅপারেটিভ সোসাইটি ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল। গুজরাটে যারা দুগ্ধ শিল্পের সাথে যুক্ত তারা দুধ বিক্রি করে মার্কেটে টাকা পেত না। যখন আনন্দ বলে একটা জায়গা আছে গুজরাটে, তখন যখন আমুল তৈরি হলো, আর গুজরাটের সুরাটে যখন সুমুল তৈরি হলো, তখন তারা প্রথম বললো চাষিদেরকে তোমরা যা দুধ প্রডিউস করছো সেটা আমাদের কাছে দাও, আমরা এই দুধ থেকে বিভিন্ন দুগ্ধজাত প্রোডাক্ট তৈরি করব, চিজ, আইসক্রিম, যা যা হয় করে সেগুলো আমরা গোটা দেশের মার্কেটে বেচবো, এবং তারপর সেখান থেকে যা প্রফিট পার্সেন্টেজ হবে সেটা তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। এইভাবে গুজরাটে ওই এরিয়াতে যেখানে দুগ্ধ প্রোডাকশন যথেষ্ট বেশি, কারণ গুজরাট মিল্ক প্রোডাকশন আর সল্ট প্রোডাকশনে খুব এগিয়ে, তার সাথে কটন প্রোডাকশন, সেই দুধকে সবার থেকে নিয়ে আলটিমেট আমুল কোম্পানি তৈরি হলো এবং দেশে একটা রেভলিউশন হলো, যেটাকে আমরা বলি হোয়াইট রেভলিউশন। এটাকে আবার অনেকে বলে অপারেশন ফ্লাড, যেটা আমুল কোম্পানির মালিক এবং ফাউন্ডার ভার্গিস কুরিয়েনের নেতৃত্বে ভারতবর্ষে হয়েছিল। এইভাবে গুজরাট কোঅপারেটিভ কোম্পানি করে দেখিয়ে দিল, তাক লাগিয়ে দিল গোটা ভারতবর্ষে যে কোঅপারেটিভের কত ইম্পর্টেন্স রয়েছে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? কোন আর্টিকেলে 19 নম্বর আর্টিকেলে যদি জিজ্ঞেস করি আমি তোদেরকে, ঠিক আছে, যেহেতু ফান্ডামেন্টাল রাইট পড়িয়েছি, বিশেষ করে অজিতকেও প্রশ্ন থাকবে কারণ অজিত যেহেতু পরীক্ষা দিতে যাবে, তুই আমাকে বল 19 নম্বর আর্টিকেলে এটা আছে, তাই তো? ইউনিয়ন, অ্যাসোসিয়েশন এগুলোর কথা আছে, কিন্তু কোন সাব ক্লসে আছে বলতে পারবি? চেষ্টা করে দেখতে পারিস। না,
Article 19 clause 1 subsection C, right to form association or union or cooperative societies. Article 19 clause 1 subsection A, right to freedom of speech and expression. Article 19 clause 1 subsection B, right to assemble peacefully and without arms. Article 19 clause 1 subsection C, right to form association, union, cooperative society. Article 19 clause 1 subsection D, right to move freely throughout the territory of India. Article 19 clause 1 subsection E, right to reside and settle in any part of the territory of India. Article 19 clause 1 subsection F, right to property, repealed 44th Amendment Act 1978. Article 19 clause 1 subsection G, right to practice any profession or carry on any occupation, trade or business. পিন্টু বলছে স্যার এত স্পিড বুঝতে পারছি না, নোটে দেয়া আছে বাবু পিন্টু, ঠিক আছে, নোটে দেয়া আছে, ঠিক আছে। তাহলে আর্টিকেল 19 ক্লজ 1 সাবসেকশন এফ যেটা, আর আর্টিকেল 31, এই দুটো জায়গাতে রাইট টু প্রপার্টির কথা ছিল। আর রাইট টু প্রপার্টি আমরা 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 সালে যে আইন আমাদের দেশের পার্লামেন্টে পাস হয়, সেখান থেকে আমরা তুলে ওটাকে পার্ট 12 এ 300 এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি। মানে অনেকে শুধু আর্টিকেল 31 পড়ে, আর্টিকেল 19 ক্লজ 1 সাবসেকশন এফ এর ভেতরেও কিন্তু এটা ছিল, বুঝলে? এত অধিক চাপ নিস না, একটু ভালো করে পড়। আর বাকি সবাই তোমাদের অত চিন্তা করার কিছু নেই, সাবসেকশন গুলো এখানে বলছি মানে তোমাদের পরীক্ষায় সাবসেকশন আসবে না, যখন তোমরা ডাব্লিউবিসিএস এর ক্লাসে পড়বে তখন আমি সব সাবসেকশন দিয়ে দেবো, চিন্তার কিছু নেই, এত টেন্স হও না সবাই, ঠিক আছে? এখন মিরাজ স্যার যতদিন আমাকে, মমিতা ম্যাডামকে, রাহুল স্যারকে ধরে রাখতে পারবে ততদিন তোমাদের কোনো চিন্তা নেই। যদি এদের মধ্যে কেউ বেরিয়ে চলে যায় যে কোনো কারণে হোক, তাহলে জানি না কি হবে। চলো আর্টিকেল 47-এ চলে আসি, ঠিক আছে? আর একটা আর্টিকেল অ্যাটলিস্ট ডিসকাস করি, তারপর ছাড়ছি, ঠিক আছে? আর্টিকেল 47-এ কি বলেছে দেখো, টু রেজ লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ পিপল অ্যান্ড টু ইমপ্রুভ পাবলিক হেলথ। এখানে কি করতে হবে, নিউট্রিশন ভালো করে দিতে হবে, যাতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয় সেটা দেখতে হবে, আর পাবলিক হেলথের জন্য কাজ করতে হবে। আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি এই কারণে, তোদের প্রশ্ন আসতে পারে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী যে শুরু করেছে, বা ভারত সরকার যে আয়ুষ্মান ভারত শুরু করেছে প্রকল্প, সেটা আলটিমেট কোন আর্টিকেলকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে? আনসার হবে আর্টিকেল 47, কারণ স্বাস্থ্যসাথীও পাবলিক হেলথকে ইমপ্রুভ করার জন্য, যাতে মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে সে হাতে ইন্স্যুরেন্সের সুবিধে পায়। আবার তুই যদি বলিস আয়ুষ্মান ভারত, সেটাও একই কারণে, যদি মানুষ অসুস্থ হয়ে পড়ে যাতে সে ইন্স্যুরেন্সের সুবিধে পায়। এগুলো করার কারণ কি? এগুলো করার কারণ যাতে মানুষের পাবলিক হেলথ ইমপ্রুভ হয়। আর তুই বলবি লেভেল অফ নিউট্রিশনের জন্য, আমি পোষণ অভিযান বলতে পারি। স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ পিপল, তার জন্য এই যে এই ভাতা ওই ভাতা, ঠিক আছে, লক্ষ্মী ভান্ডার, এগুলো চালু করা হয় যাতে মানুষ কিছুটা ভালো থাকে। মানে আলটিমেট বুঝতে পারছিস বাবু, এই যত স্কিম গুলো আছে, এই স্কিম গুলো কিন্তু সব বিপিএসপি, আর সরকার কিন্তু স্কিম গুলো চালাতে বাধ্য নয়, কারণ স্বাস্থ্যসাথী বল, পোষণ অভিযান বল, আয়ুষ্মান ভারত বল, প্রধানমন্ত্রী আবাস যোজনা বল। আচ্ছা, স্ট্যান্ডার্ড অফ লিভিং এর মধ্যে একটা খুব ভালো স্কিম আসতে পারে, আমি বলবো, সেটা হলো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা হতে পারে। বোঝা যাচ্ছে? যাতে মানুষের জীবন ভালো হয়, কারণ একটা ভালো রাস্তা থাকলে, পাকা রাস্তা থাকলে আমার হাঁটাহাঁটি করতে সুবিধা হবে। যদি কাঁচা রাস্তা হয় তাহলে আমি সেই রাস্তা দিয়ে হাঁটতে পারবো না, বর্ষাকালে রাস্তা অবস্থা আরো খারাপ হবে। তার মানে কি, তুই যদি আজকে একটা গ্রামে থাকিস আর সেখানে যদি পাকা রাস্তা না হয়, তাহলে আমার চলাচল করতে অসুবিধা হবে। তাই আমার জীবনযাত্রা ভালো করার জন্য সরকার কি করলো, বললো আমি রাস্তাটাকে ভালো করে বানিয়ে দেবো, তার জন্য গ্রাম সড়ক যোজনা এলো। ইন্দিরা আবাস যোজনাও হবে। আবার ইন্দিরা আবাস যোজনা যখন আমি লিভিং ওয়েজেস কথা বলেছিলাম, আর্টিকেল 38, 39, সেখানেও ইন্দিরা আবাস যোজনা আসবে। বুঝতে পারছো? কারণ লিভিং ওয়েজ মানে হলো মিনিমাম যেটুকুনি না থাকলে আমরা বাঁচতে পারবো না, খাদ্য, বস্ত্র, বাসস্থান। বাসস্থান যখন হচ্ছে, তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা সব আসবে। ক্লিয়ার হচ্ছে? তার মানে আজকে তোরা বুঝতে পারছিস যে মানুষকে জাস্টিস দেয়া, মানুষকে ইকুয়ালিটি দেয়া, এগুলো যেমন ফান্ডামেন্টাল রাইটস এর মাধ্যমে হয়, তেমন এগুলো ডিপিএসপির মাধ্যমেও হয়। ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো?
সবাই বুঝতে পারছো? আর্টিকেল 45 47 অব্দি আজকে রাখলাম, নেক্সট দিন আমরা এর পরের পার্টটা পড়বো। আচ্ছা শোন, আর একটা কথা বলি, আমি একটা টাস্ক দিচ্ছি সবাইকে, সবাইয়ের জন্য এটা প্রযোজ্য কিন্তু, সেটা হলো পরের দিন ডিপিএসপি কমপ্লিট হয়ে যাবে আমাদের, বেশি সময় লাগবে না। তারপরে কিছুক্ষণ সময় আমাদের হাতে থাকবে, আমি প্রেসিডেন্ট শুরু করব না, প্রেসিডেন্ট তার পরের দিন শুরু করব। যেটুকুনি সময় আমাদের হাতে থাকবে সেইটুকুনি সময় আমরা এতদিন অব্দি যে যে ক্লাস করেছি, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, সিটিজেনশিপ, প্রিএমবেল, স্যালাইন ফিচার, ফান্ডামেন্টাল রাইটস, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, ডিপিএসপি, সেগুলো থেকে তোমাদেরকে র্যান্ডাম কোশ্চেন জিজ্ঞেস করব। তোমাদেরকে একটু সবাই পড়ে আসবে, রিভিশন দিয়ে আসবে। দুটো সুবিধে, এক হলো একটু ডিবেট একটু আলোচনা হয়ে যাবে, পুরোনো পড়াগুলো একটু রিভিশন দেওয়া হয়ে যাবে, পরে আমি আলাদা করে তোমাদেরকে আবার প্র্যাকটিস কোশ্চেন নিয়ে আসবো, সেটা নিয়ে চাপ নেই, সেটা আলাদা ক্লাস হবে। দ্বিতীয়ত, পুরোনো পড়াগুলো রিভিশন করছো না তোমরা, নোটগুলো সুন্দর করে ল্যাপটপে আর মোবাইলে রাখা আছে, সেগুলো আবার খুলে পড়বে, কারণ স্যার ধরবে। ধরবে মানে আমি তো আর কারণ কান মুড়ে দেবো না, কিন্তু আমি চাই তোমরা পড়ে আসো, ঠিক আছে? কারণ তোমরা বাচ্চা নও, তোমাদেরকে কান মুড়ে দেবো, পড়বোস করাবো। ডিপিএসপি যেটুকুনি হয়েছে সেইটুকুনি পড়ে আসা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি ডিপিএসপি বাদে দিয়ে দিলাম, যা আপ টু ফান্ডামেন্টাল রাইটস ভালো করে পড়ে আসবি। আমরা আর্টিকেলস গুলো ডিসকাস করবো, ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। তারপর আগে আমরা ডিপিএসপিটা কমপ্লিট করব, এই আলোচনাটা করব। তারপরের দিন, কারণ কি, এই ডিপিএসপি হাফ হবে, তারপর 20 মিনিট পড়ে থাকবে, 20 মিনিটের জন্য প্রেসিডেন্ট পড়ে লাভ নেই। প্রেসিডেন্ট পড়লে আবার প্রথম থেকে শুরু করতে হবে, প্রথম একদম ক্লাসের প্রথম থেকে। তাই ওই 20 মিনিট আমরা ডিসকাশন করব। বোঝাতে পারলাম তোমাদেরকে? কারণ মাঝে মাঝে একটুখানি ডিসকাশন করতে হবে, আলোচনা করতে হবে, এবং তার সাথে প্রেসিডেন্ট হয়ে গেলে আমরা এটা আবার ওই প্র্যাকটিস কোশ্চেনের যে সেট আমরা করি, সেটা একদম পুরো ডেডিকেটেডলি করব। একটুখানি এবার সবাই রিভিশন মোডে চলে আসো, হাতে কিন্তু বেশি দিন নেই, মাথায় রাখবে। পর পর পরীক্ষা আছে। শুভ্রদীপ বলো। কালকে কালকে তো আমার ক্লাস নেই, সেটা ওটা ইংলিশ বলতে হবে, কালকে কার ক্লাস আছে। আমার তো 4 দিন পর হয়ে গেল ক্লার্কশিপের বাংলা মার্ক আছে। হ্যাঁ শুভদীপ, কি বলছো বলো। হ্যাঁ, কি বলছো, এতগুলো কেন সাল দেয়া হয়? ওগুলো তো আইন বাবু, ওগুলো তো সাল নয়, ওগুলো আইন। যেমন যেমন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, 2005 সালে ভারতবর্ষের পার্লামেন্টে রাইট টু ইনফরমেশন একটা পাস হয়েছিল। মানরেগা 2006, তার মানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এই আইনটা ভারতবর্ষের পার্লামেন্টে 2006 পাস হয়েছিল। যখন যে আইন পাস হয় তারপরে সালটা লেখা থাকে, এটাই। চার্টার অ্যাক্ট অনেকগুলো আছে, 1813 সালে একটা চার্টার অ্যাক্ট পাস হয়, যেটাকে আমরা বাংলায় সনদ আইন বলি। তারপর 20 বছর পরে আবার নতুন একটা চার্টার আইন আসে 33 সাল, তার 20 বছর পরে আবার একটা আসে 1853 সাল, এইভাবে এসছে, ঠিক আছে? ওগুলো ইতিহাসে তোমাদের তোমাদের পড়ানো হবে, অসুবিধে কিছু নেই। ওগুলো কনস্টিটিউশনে আমাদের সেইভাবে মানে হয় না, বাট ওগুলো আমাদের পড়তে হয়, ঠিক আছে? ওগুলো ইতিহাসে পড়তে হয়। আর ডাব্লিউবিসিএস যদি তোমরা পড়ো, ওখানে কনস্টিটিউশন, ওখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। তোমাদের সাথে কবে দেখা হচ্ছে আমার? আচ্ছা, বাই দা ওয়ে, একটা কথা বলে রাখছি, এখানে আমি অ্যানাউন্সই করে দিই, সবাই যেহেতু ক্লাসে আছো, পরে ওটা গ্রুপে অ্যানাউন্স হবে। সেটা হলো, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জিকেসি এর যে ক্লাস, সেই ক্লাসের টাইমিং কিছু চেঞ্জ হয়েছে। সোমবার দিন একটা ক্লাস হওয়ার কথা ছিল, ওটা আমার আর টাইম হচ্ছে না, তো ওটা ফাইনালি ওটা হয়ে গেছে, ওটা ওটা আমি মিরাজকে বলে দেবো। ওয়েডনেসডে 11টা 30 থেকে হবে ক্লাস, মানে গত 2 সপ্তাহ ওইভাবেই ক্লাস হয়েছে। আর টুইসডে হবে 11টা থেকে, এটা একটু সবাই নোট করে নেবে, ঠিক আছে? কারণ রাত্রিবেলার দিকে আমার হচ্ছে না। হ্যাঁ, তাহলে তোমাদের সাথে দেখা হবে আমার আবার মঙ্গলবার দিন সকাল 11টায় কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের নোটে বাংলা করে দেবো এবার, ঠিক আছে? এবার সে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই বা স্ট্যাটিক পড়াই, যাই পড়াই, মোট কথা ওই 11:30 থেকে একটা ক্লাস মঙ্গলবার, আর বুধবার 11:30, মঙ্গলবার 11টা। সেটা ইদ্রিস লিঙ্ক পাঠিয়ে দেবে, দেখে নেবে।
এই দুটো ক্লাস। আর পলিটি ক্লাস যেমন চলছে তেমন চলবে, যদি কখনো কোনো ক্লাস মিস হয় সে তখন একটা সপ্তাহের জন্য চেঞ্জ হতে পারে, সেটা আলাদা। আদারওয়াইজ নর্মাল যেমন চলে তেমন চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। পলিটি নেক্সট বৃহস্পতিবার যেমন হয় বিকাল 5:30। বিকাল 5:30। আর শুক্রবার দিনটা ওই 7:45 করে দেবো, কারণ 7:30 আগের ক্লাসটা শেষ হয় না। আর তোমরা এখানে ওয়েট করো সবাই এসে, স্যার কখন আসবে স্যার কখন আসবে, ইদ্রিস মেসেজ করে বলে স্যার আসুন স্যার আসুন, এদিকে অন্য ক্লাস চলছে, খুব ঝামেলা হয়ে যায়। কারণ আমার ক্লাস যখন শুরু করি তার শেষ করতে করতে একটু দেরি হয়েই যায়। ওটা ফিক্স 7:45 করে দেবো, 15 মিনিট পর থেকেই শুরু হবে, তোমরা একদম 7:45 এসে ক্লাস করবে, আগে থেকে এসে ওয়েট করতে হবে না। আজকে যেমন আমি ইদ্রিসকে বলেই দিয়েছিলাম একদম 7:45 লিঙ্ক দেবে, যাতে কেউ কাউকে ওয়েট করতে না হয়। পরের দিন থেকে তাই হবে, সে আমি ইদ্রিসকে বলে দেবো, ওটা আর আলাদা করে বলার কিছু নেই, ওটা 10 মিনিট পরে হবে এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।